আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকলকেই স্বাগতম জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি আহমেদ। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আপনাদের মাঝে আমি প্রতিনিয়তই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে হাজির হচ্ছি। তেমনি আজকে আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের মনে এক অন্যরকম ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে। প্রিয় লিসেনার, এখনো পর্যন্ত যারা এই ভিডিওটিতে লাইক বাটনটি চাপেননি অবশ্যই লাইক বাটনটি চেপে দিবেন এবং ঘটনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কথা বাড়াবো না, চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এক আপু। সঙ্গত কারণে ওনার নাম এবং ঠিকানা শেয়ার করতে নিষেধ করেছেন। আর এই ঘটনাটি আপু শুনেছিলেন ওনার বাবার কাছ থেকে। আর এই ঘটনাটি ওনার বাবার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। আর এই আপুর বাবার নাম ছিল গোলাম কিবরিয়া। উনি একজন পুলিশ অফিসার ছিলেন আর উনি খুবই সাহসী একজন লোক ছিলেন। তবে উনি সাহসী লোক হলেও এই ঘটনাটা ওনাকে খুবই ভয় পাইয়ে দিয়েছিল। এই ঘটনাটার সময়কাল 2004 সাল। আর এই 2004 সালে কোনো একটা সময় ওনারা কোনো একটা প্রেক্ষাপটে গ্রামের বাড়িতে সবাই বেড়াতে গিয়েছিলেন। আর তখনই এই ঘটনাটা ওনার সাথে ঘটে। এই 2004 সালের দিকেও তাদের ওই গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি। একদম অজপাড়া একটি গ্রাম, খুবই অজপাড়া। যাই হোক, উনি গ্রামে গিয়ে স্বাভাবিকভাবেই ওনাদের ওই গ্রামের হাটে একদিন বাজার করতে যান। তো যখন উনি হাটে বাজার করতে যান তখন তাদের ওই গ্রামের এক লোক, খুবই দরিদ্র, সম্পর্কে ওনার চাচা হয়, তার সাথে দেখা হয়ে যায়। তো ওনাকে হাটে দেখে ওই লোক বলতেছে, বাবা তুমি এতদিন পরে আসছো, আমি তো গরিব মানুষ বাবা, কিছু খাওয়া দাওয়া খাইতে পারি না ভালো মতো, তুমি যদি আমার কিছু টাকা দাও তাহলে আমি খুব ভালো মতো কিছু বাজার করব। এই কথা শুনে এই চাচা উনি কি করেন, ওনাকে টাকা দেয় না, ওনাকে ওই হাট থেকে ভালো মন্দ বাজার করে দেয়, মানে ওই তরি তরকারি শাকসবজি এই সমস্ত আর কি। সেই সাথে ওনাকে ওই সময় 2 জোড়া বড় বড় ইলিশ মাছ কিনে দেয়। ওই লোক তো তার এই বাজার করা থেকে বেশ খুশি। উনি এই কাকাকে একতি মিনতি করে বলতেছেন, বাবা তুমি আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবা, তোমার চাচি এই ইলিশ মাছ রান্না করবে, তুমি খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবা। তখন কিন্তু বিকালের সময়, আর সেই সময় ওনার সাথে দেখা হয়েছিল। তো ওনার এই আকুতি মিনতিতে একটা পর্যায়ে এই কাকা উনি আর মানা করতে পারলেন না। তো একটা পর্যায়ে ওই লোকের সাথেই এই কাকা হাঁটা শুরু করলেন। তো ওই হাট থেকে ওই লোকের বাড়ি প্রায় 1 ঘন্টার পথ। রিক্সা বা অন্য যানবাহন না থাকায় ওনারা দুইজনই হাঁটা শুরু করলেন। একটা পর্যায়ে তারা বাড়িতে পৌঁছলেন। বাড়িতে যাওয়ার পরে ওই লোকের বউ ছিল, উনি ওই মাছটাকে বা অন্য যেই সমস্ত জিনিসপত্র ছিল এগুলাকে খুব ভালোভাবে রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করলেন রাতের বেলা খুব সেই রকম তৃপ্তি অনুসারে। তারপরে যখন ফেরার সময় হলো তখন ওই বৃদ্ধ ওই লোক ওনাকে বললেন যে, বাবা অনেক তো রাত হয়েছে, চলো তোমাকে বাড়িতে আগায় দিয়ে আসি। তখন এই কাকা চিন্তা করলেন, এই বৃদ্ধ লোক এত রাতে আমাকে আগায় দিয়ে আসবে, দরকার নাই, আমি একা একাই যাইতে পারবো। তখন ওই লোককে বললো, ঠিক আছে আমাকে আগাই দিতে হবে না, আমি একাই যাইতে পারবো। ওই লোকটা অনেক জোরাজোরি করে, কিন্তু এই কাকা উনি ওই লোকটার সব কথাই ব্যাপারটা করে দিলেন। একটা পর্যায়ে উনি একা একাই রওনা দিলেন। উনি গ্রামের কাঁচা মাটির মেঠো পথ দিয়ে একা একাই হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে উনি লক্ষ্য করলেন যে ওনার আশেপাশের বড় বড় গাছপালাগুলা এগুলা মনে হচ্ছে ঝড় বাদলে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু উনি আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশে চাঁদ তারা সব কিছুই ঠিকঠাক আছে, কোনো মেঘেরও কোনো আভাস নাই। কিন্তু এই গাছপালাগুলো এরকম ঝড় বাদলের মতো দুমড়ে মুচড়ে যাচ্ছে কেন? ব্যাপারটা উনি কিছুটা আঁচ করতে পারে, কারণ উনি তো গ্রামের ছেলে, ছোটবেলায় দাদা দাদির মুখে তো অনেক এই ধরনের ঘটনা শুনেছেন। এই কারণে উনি বুঝে ফেলেন যে এটা স্বাভাবিক ব্যাপার না। আর তাই ওনার পকেটে থাকা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বের করে এটা জ্বালিয়ে নেন। এরপরে আরও কিছুটা পথ যাওয়ার পরে সামনে একটা পুকুর পড়ে। আর এই পুকুরের কাছে যাওয়ার পরে উনি লক্ষ্য করেন যে এই পুকুরের মাঝে অনবরত ঢিলা পড়ছে, যেরকম আকাশ থেকে শিলা পড়লে যেরকম হবে পুকুরের মাঝে টুপুস টাপুস করে একটার পর একটা পড়তে থাকবে, এইরকম ভাবে শুধু ওই পুকুরের মাঝেই অনবরত ঢিল পড়ছে।
কিন্তু উনি আকাশের দিকে তো দেখতেছেন যে কোনো বৃষ্টি নাই, বাদল নাই, তারপরও এই ঢিলাগুলো পড়ছে কেন, এটা উনি বুঝতে পারেন। উনি বুঝতে পারেন যে হয়তোবা ওই অশরীরটা আবার ওনার কাছাকাছি আসছে। তখন উনি আবার একটা সিগারেট জ্বালান। এতক্ষণে কিন্তু আগে সিগারেটটা শেষ হয়ে গেছিল। এখান থেকে সিগারেট চালানোর পরে উনি আবার হাঁটা ধরেন। গ্রামের মেঠো পথ আর চারপাশটা একদম নিরিবিলি নিঝুম। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, কখনো কখনো নিশাচর পাখিগুলা গাছের ডাল থেকে ডেকে উঠছে। আর উনি এরই মাঝে একা একটা মানুষ হেঁটে যাচ্ছে। চতুর্দিকে রাতের আধার নেমে এসেছে, কিন্তু আকাশের হালকা চাঁদের আলোয় সব কিছু বড় বড় দানব আকৃতির অবয়ব দেখা যাচ্ছে। আর আশেপাশে ঝিঝি পোকার আওয়াজ তো আছেই। এরই মাঝে এরকম একটা পরিবেশের মধ্য দিয়েই উনি হেঁটে যাচ্ছেন। এখন উনি লক্ষ্য করছেন যে ওনার পিছনে পিছনে কে যেন হেঁটে হেঁটে আসছে। উনি প্রথমে এই জিনিসটাকে গুরুত্ব দেন না। উনি তখন এই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে মনে মনে চিন্তা করলেন এটা হয়তোবা ওনারই হাঁটার শব্দ, উনি ভুল মনে করছে। আসলে উনি নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করছিল, কারণ এই পরিবেশের মাঝে যদি উনি ভয় পায় তাহলে এই বিষয়টা তো এখন একটা অন্যরকম পর্যায়ে চলে যাবে। তাই উনি নিজেকে বুঝাচ্ছিলেন যে এটা অস্বাভাবিক কোনো বিষয় না। কিন্তু এরই মাঝে উনি লক্ষ্য করলেন যে ওনার পিছনে এখন একজন নয়, আরো 4-5 জন মানুষের পায়ের আওয়াজ ভেসে আসছে। তখন উনি চিন্তা করলেন যে আসলে ব্যাপারটা স্বাভাবিক কিছুই না। তখন উনি ওনার ওই হাতে থাকা সিগারেটটা শেষ পর্যায়ে চলে আসছিল, ওইটার ওই গোড়া দিয়েই মানে ওইটার আগুন দিয়েই আরও একটা সিগারেট জ্বালালেন। তখন লক্ষ্য করলেন ওনার কাছে আর বেশি সিগারেট অবশিষ্ট নেই। এরপরে উনি দোয়া কালিমা পড়তে পড়তে একটা পর্যায়ে ওই যে হাট থেকে উনি গিয়েছিলেন ওই লোকের বাড়িতে, সেই হাট পর্যন্ত চলে আসেন। আর ওই লোকের বাড়িটা কিন্তু অপোজিট সাইডে ছিল ওই হাটের। আর এই চাচার বাড়িতে যেতে হলে এই হাটেই আসতে হবে আগে। তো চাচা ওই হাটের বাজারে এসে দেখেন যে ওই বাজারের মাঝে 4 জন লোকের দেখা পাওয়া যাচ্ছে। তো দূর থেকে উনি এই 4 জন লোককে দেখে মনে মনে অনেকটাই সাহস ফিরে পেলেন। এরপরে উনি তাড়াতাড়ি একটু দ্রুত পায়ে হেঁটে ওই লোকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই যখনই একটু কাছে গেলেন তখন উনি দেখতে পেলেন যে এই মানুষগুলা বেশ লম্বা লম্বা, আর তাদের পরনে জুব্বা আর মাথায় সাদা পাগড়ি, আর তাদের সামনে একটি খাটিয়া রাখা, আর এই খাটিয়ার মাঝে একটি সাদা কাফনে মোড়ানো লাশ রাখা। আর উনি যখনই তাদের কাছাকাছি যান তখন ওই 4 জন লোক থেকে একজন লোক বলে ওঠে, ভাই এদিকে আসেন, আপনাকে আমাদের অনেক দরকার, আমরা একটু বিপদে পড়ে গেছি। এই যে দেখছেন আমরা লাশ নিয়ে এখানে অপেক্ষা করছি, কিন্তু এই এত রাতের বেলা এখানে তো কোনো লোকই পাচ্ছি না। আমরা অনেক অপেক্ষা করছি, অবশেষে আপনার দেখা পাইছি, আসেন আমাদের সাথে এই লোকের জানাজা এবং দাফনে সাহায্য করেন। কিন্তু এই কাকা ওনাদের কথার কোনো ভ্রুক্ষেপ না করে, ওনাদের কথার কোনো জবাব হ্যাঁ বা না এইসব না বলেই দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। কারণ উনি কিন্তু বুঝে গিয়েছিলেন এত রাতে এই বাজারের মাঝে শুধু 4 জন মানুষ লাশ নিয়ে বসে থাকবে আর কোনো লোক পাবে না, এটা কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না, এটা নিশ্চয়ই অস্বাভাবিক বিষয়। আর চাচার কিন্তু ওই বাড়ি থেকে রওনা দিতে দিতে মোটামুটি অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর এইখান পর্যন্ত আসতে আরও রাত হয়ে গিয়েছিল। তখন কিন্তু বাজার দোকানপাট সব বন্ধ, যেহেতু গ্রামের দোকানপাট এগুলো অনেক আগেই বন্ধ হয়ে যায়। যাই হোক, এই কাকা দ্রুত পায়ে কিছুটা দূর আগানোর পরেই পিছন দিক থেকে মোটা এবং কর্কশ একটা কণ্ঠ কথা বলে ওঠে ওনাকে উদ্দেশ্য করে। ওই কণ্ঠটা কর্কশ আওয়াজে বলে, কিরে জানাজা পড়াবি না, লাশের দাফন করবি না, আয় 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 আয়, লাশের জানাজা পড়ে যা, দাফন করে যা, দেখে যা এটা কার লাশ, এটা তোর লাশ, তোর লাশ রে, তোর লাশ, তোর লাশকে আমরা জানাজা পড়াবো, তোকে আজকে আমরা দাফন করব। তোর সাহস থাকলে এদিকে আয় আর হাতের আগুনটা ফেলা দূরে, এই বলে পিছন থেকে বলে ওঠে কথা। আর যখনই কাকা এই কথা শুনেন তখন তো কাকার রক্ত হিম হয়ে যায়। এই কাকা ভীষণ ভয় পেয়ে ওঠেন। কাকা ভীষণ ভয় পেলেও উনি কিন্তু বেদিশা হয়ে যান নাই, কি করবেন না করবেন এটা কিন্তু উনি এলোমেলো হয়ে যান নাই। উনি মাথা ঠান্ডা রাখেন। উনি চিন্তা করেন এখন যদি দৌড় দেই তাহলে পিছন থেকে ওই জিনিসগুলো আমাকে ধরে ফেলবে, কারণ দৌড়াতে গেলে হাতের আগুনটা এলোমেলো হয়ে পড়ে যাবে, তখন হয়তো বা ওই জিনিসগুলা আমাকে পাকড়াও করবে। আর তাই চাচা বুদ্ধি করে আরো জোরে হাঁটা শুরু করেন, আর হাতের ওই আগুনটা হাতেই থাকে যাতে আগুনটা নষ্ট না হয়ে যায়। এই কারণে চাচা হাঁটতে থাকেন।
উনি জোরে জোরে হাঁটছেন, আবার পিছন থেকেও কিন্তু আরো 5-6টা অবয়বের মানুষের হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে বড় বড় দানবীয় 5-6 জন মানুষ ওনার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে। আবার কখনো কখনো কর্কশ কণ্ঠে হেসে উঠছে হি 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 করে। এইরকম একটা পর্যায়ে কাকা জোরে হাঁটতে হাঁটতে ওনার বাড়ির সামনে একটা কবরস্থান আছে, সেইখানে চলে আসেন। যখন এই কবরস্থানের কাছে চলে আসেন তখন কাকার মনে কিছুটা সাহস হয়, কারণ কবরস্থানের মাঝে কোনো খারাপ শক্তি আসতে পারে না। আর এই কবরস্থান থেকে ওনার বাড়িটাও বেশি দূরে না। আবার এই কবরস্থানের অপোজিট পাশে একটা ঘন সুপারির বাগান ছিল। তো উনি যখন ওই কবরস্থানের কাছে আসেন তখন কিছুটা স্বাভাবিক হয়ে যান, আর ওই শব্দগুলোও আসছিল না। তখন কবরস্থানের কাছে এসে উনি কবরস্থানের উদ্দেশ্যে সালাম দেন। এই সালামটা যেন উনি ভয় পেয়ে দিয়েছেন বা এরকম না, এটা কিন্তু ওনার স্বভাব সুলভ আচরণই। সবসময় উনি এরকম করেন, কবর দেখলে সালাম দেন। তো উনি ওনার স্বভাব সুলভভাবেই সালামটা দিলেন, কিন্তু সালাম দেওয়ার সাথে সাথেই ওই সুপারি বাগানের ওদিক থেকে মনে হলো যে একটা শব্দ ভেসে আসলো, কবুল এই বলে। এইটা শুনে চাচা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চাচা কি করলেন, ওইখান থেকে এক দৌড়ে ওনার বাড়িতে চলে যান, আর বাড়িতে গিয়ে দরজার সামনে হুড়মুড়িয়ে পড়েন। আর যখন হুড়মুড়িয়ে পড়েন তখন শব্দ হয়, আর এই শব্দে ওনার ঘরের মানুষজন বের হয়ে যায়। বের হয়ে দেখে কাকা দরজার সামনে পড়ে আছে। তখন সবাই দরাদরি করে কাকাকে ঘরের ভিতরে নিয়ে যায়। কিছুটা সেবা শুশ্রূষা করার পরে কাকার হুঁশ ফিরে আসে। কাকা স্বাভাবিক হলে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন কাকা সব ঘটনা খুলে বলে। তখন চাচার মা ওনার সাথে একটু রাগারাগি করে যে তুমি এত রাতে কেন আসলা, আর আসলা তো একা কেন আসলা, কোনো মানুষজন নিয়ে আসতা, এটা তো আর শহর না, এটা গ্রাম। তখন চাচা বলে আমি তো আর বুঝতে পারি নাই, আমি তো কত রাত বিরাত কত ডিউটি করছি, কত ভয়ঙ্কর জিনিস দেখছি, কিন্তু এমন ভয়ের কাণ্ড যে আমার সাথে ঘটে যাবে এটা তো আমি বুঝতে পারি নাই। এরপরে এই চাচার মাই ওনাকে হালকা জারফুক করে দিয়েছিলেন, কিন্তু এরপর চাচা যেন অসুস্থ হবে, জ্বর আসবে এরকম হয় নাই। এরপরে উনি স্বাভাবিকভাবেই ছুটি কাটিয়ে আসেন, আর এরপরে ওই ঘটনা আর ওনার সাথে আর ঘটে নাই। তো এটাই ছিল ঘটনা। আর এই ঘটনা কেন্দ্র করে যেন কোনো হুজুর কবিরাজের কাছে যেতে হয়েছে এরকম না। ওই চাচার মায়ের ঝাড়ফুঁকের মাধ্যমে চাচা সুস্থ হয়ে যান, আর চাচা তো জ্বরও আসে নাই, আর তেমন বড় কোনো ক্ষতিও হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, ঘটনাটি কি আপনাদের মাঝে ভয় শিহরণ জাগাতে সক্ষম হয়েছে? যদি ঘটনাটি ভয় শিহরণ জাগাতে সক্ষম হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটি কেমন লাগলো। আর আপনাদের কাছেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে ঘটনা পাঠাতে পারবেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো প্রিয় লিসেনার, আজকে এই পর্যন্তই ছিল। আবারও আপনাদের মাঝে হাজির হব আরও নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আমরা মূলত প্রতি বৃহস্পতিবার, শনিবার আর সোমবার ঠিক রাত 9টা 30 হাজির হয়ে আপনাদের মাঝে। আর আপনারা অবশ্যই প্রতিটা এপিসোড আমার সাথে থাকবেন আশা করি। তো আর কথা বাড়াবো না, বিদায় নিব আপনাদের কাছ থেকে। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।